তুই আমাকে রেখে বিয়ে করে ফেলেছিস? আমি কবে করব? আমাকে ধোকা না দিলেও পারতি। উইলিয়াম তার স্বভাব সুলভ ব্যক্তিত্ব বজায় রেখে ঈষৎ হাসল। করেনি, না করছে কে? আমার আর ডিয়ানাকে অপেক্ষা করানোর ইচ্ছা নেই। হা হা হা, ভালোবাসা উপচে পড়ছে। গেট এ গার্ল পিটার, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। রেসপন্সিবিলিটি নেওয়াটা অনেক বড় রিস্ক। তুই তো জানিস আমি খুব নাক ছিটকানো স্বভাবের একজন মানুষ, কাউকে পছন্দ হয় না। সেটা তোর ব্যর্থতা বাড়ি। আমার মতো লোক প্রেমে পড়তে পারলে তোর মতো লোক অনায়াসে 10 বাচ্চার বাবা হয়ে যেতে পারবে। তুই কি আমাকে পিঞ্চ করছিস? ধরে নে তাই। ডিনার শেষ করে চল বাইরে যাই। না, ডিয়ানা রাগ করবে। আর তুই তো জানিস এসব বার পার্টি আমার পছন্দ না। পিটার বাঁকা হেসে উইলিয়ামের দিকে তাকালো, ব্যঙ্গাত্মক স্বরে বলল, ডাক্তারের এই এক সমস্যা, যত সব ফালতু রুলস রেগুলেশনের চামচামি করে। উইলিয়াম মৃদু হেসে বলল, পিটার, তুই সেদিন পড়াশোনা ছেড়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে না এলে তুই ডাক্তারই হতিস। এর জন্য এসব ছেড়েছি, আমার দ্বারা হবে না। মিথ্যা বলিস না। তুই কেন ডাক্তারি ছেড়েছিস তাই আমি জানি পিটার। পিটার কথা ঘোরানোর জন্য দ্রুত বলে উঠল, ছাড় তো, ডিয়ানা কোথায়? আর আমাদের স্টারই বা কোথায়? আসছে, রাস্তায় আছে। প্রায় আধ ঘন্টা পর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো এলিজা আর ডিয়ানা। তাদের আসার সাথে সাথে উইলিয়াম ও পিটার উঠে দাঁড়ালো। সৌজন্য বিনিময়ের পর সকলেই উদ্গ্রীব হয়ে বসলো। উইলিয়াম এক গভীর দৃষ্টিতে পিটারের দিকে তাকিয়ে বলল, দেখ পিটার, তুই ভালো মতোই জানিস এলিজার সাথে ইভান ঠিক কী করেছে, সবই বলেছি তোকে। পিটার দীর্ঘশ্বাস ফেলল, কিছু সময় থেমে বলল, তুই জানিস ও কত খারাপ, সেটা আলাদা করে বলার দরকার পড়বে না। আমি সত্যি অবাক হয়েছি, এই ছেলেটাকে দেখলে কেউ বিশ্বাস করবে না ও কত বড় জানোয়ার। ডিয়ানা বিকৃত হাসি দিয়ে বলল, সুন্দর মুখশ্রীর পেছনে আস্ত পার্শ্ববিক বিকৃত চেহারা লুকিয়ে রেখেছে। উইলিয়াম মাথা নাড়িয়ে বলল, যে কারণে আজ তোকে এত তোড়জোড় করে এখানে ডেকেছি সেটা হলো তোর ইভানের সাথে সাইন করা 4 নম্বর মুভিটা ফ্লপ খাবি, আগে বলে দিলাম। পিটার নিজের স্বাভাবিকতা বজায় রেখে বলে, আমি জানি তোরা অলরেডি ওর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে ফেলেছিস। মিস মিলার আমাকে জানিয়েছে বিষয়টা। উইলিয়াম গম্ভীর কণ্ঠে বলল, তবে পিটার, তোর বন্ধু হিসেবে নিজের স্বার্থে তোকে এত বড় ক্ষতির মধ্যে ফেলতে চাই না। ইভানের সব মুভি বিগ বাজেটের হয়, আমি চাচ্ছিলাম যদি তোর মুভির সকল খরচের পে চেক আমি করি তো। পিটার চোখ সরু করে বলল, তুই কি পাগল হয়ে গেছিস? জানিস বিগ বাজেট মুভির খরচ কত? ধারণা আছে তোর এই মুভিটায় খরচ হয়েছে $154 মিলিয়ন, রাইট? তবে পরেরটা বাজেট একটু কম। তাহলে 130 মিলিয়নের কাছাকাছি। 115 মিলিয়ন। উইলিয়াম ঠান্ডা গলায় বলল, আই উইল টেক কেয়ার অফ দিস। পিটার ধমক দিয়ে বলল, চুপ কর উইলিয়াম, তোদের কি মাথা খারাপ হয়েছে এতগুলো? পিটারের কথা শেষ না হতেই উইলিয়াম দৃঢ়স্বরে বলে উঠল, আমার একাই নেট ওয়ার্থ 6 বিলিয়ন, তোর আর কিছু জানার আছে? পিটার ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলল, এবার ড্যামন রিস্ক ম্যান, আমি তো জানতামই না। উইলিয়াম কিছুটা বিরক্ত হয়ে বলল, মস্করা করতে আসি না এখানে, যেটা বলছি সেটা শোন। পিটার গম্ভীর গলায় বলল, আমিও মজা করছি না, তবে তুই যেহেতু এত ইনসিস্ট করছিস তাহলে তোকে আমি আরও ভালো স্প্রেডিং আইডিয়া দিচ্ছি। উইলিয়াম বুকের উপর হাত ভাঁজ করে পেছনে হেলান দিয়ে বসলো। পিটারের চোখে চোখ রেখে বলল, আচ্ছা শুনি তুই কি বলবি। পিটার গভীর শ্বাস নিয়ে বলল, মিস মিলার আমাকে আগেই বলেছিল এমন কিছু হলে তার পেমেন্ট কেটে দিতে। যেহেতু তিনি একজন দামি অভিনেত্রী, তার পারিশ্রমিক অনেক বেশি। চুক্তি অনুযায়ী তার পেমেন্ট ছিল 11 মিলিয়ন। 115 বিলিয়ন থেকে বাদ দিয়ে দিতে পারিস। ডিয়ানা মাথা নাড়িয়ে বলল, অ্যালেক্স ইজ রাইট। এছাড়া ইভানের ক্যান্ডেল ফাঁস হলে ওকে যে 14 মিলিয়ন দিতে হতো সেটাও দিতে হবে না। এলিজা স্বতঃস্ফূর্তভাবে বলল, তাহলে 25 মিলিয়ন এখান থেকেই বাদ। পিটার আবারও বলতে শুরু করলো, স্ট্যান্ড অ্যাকশনের জন্য ইভেন্টের প্রোডাকশনের হাউস থেকে ইনভেস্ট করা হয়েছিল, সেই ক্ষেত্রে এটাও ওর লস। উইলিয়াম ব্রু কুচকে বলল, স্ট্যান্ডে কত টাকা ব্যয় হয়েছে শিওর জানিস? সেটা জানি না, 115 মিলিয়নের বাইরের বাজেট। তবে ইভান যা দয়ালু মানুষ, হয়তো 40 থেকে 50 মিলিয়ন খরচ করছে। ও আই সি। এখন বাকি যা আছে তার মধ্যে অল্প কিছু টাকাই খরচ হয়েছে, যেমন লোকেশনের জন্য পেমেন্ট করা হয়েছে, মার্কেটিংয়ের জন্য অ্যাডভান্স পেমেন্ট করা হয়েছে, আর বাকি রইল ডিএফএক্স এর বিষয়। ফিল্মের শুটিং মাত্র শেষ হয়েছে, এখনও কোনো কাজ শুরু হয়নি। তোরা যদি ওর মধ্যে এই ইভানের ফদা ফাঁস করিস তাহলে এডিটিংয়ের জন্য খরচ করা হবে না, কাজ ওখানে স্থগিত হয়ে যাবে। এলিজা সোজা হয়ে বসে দৃঢ় কণ্ঠে বলল, আপনার এই মুভিটা বক্স অফিস হিট করবে সেটা আমরা ভালো মতোই জানি। অন্তত 2 সপ্তাহ ব্যবসা করুন,
আমরা 2 বা 3 সপ্তাহের মধ্যেই কেস ফাইল করব। পিটার হেসে বলল, নাইস। তাহলে উইলিয়াম, তুই আমাকে ভর্তুকি হিসেবে 50 মিলিয়ন দিবি, ওকে? বাকিটা আমি সামলে নেব। উইলিয়াম না বোধক মাথা ঝাঁকিয়ে বলল, আমি তোকে 60 মিলিয়ন দেব, নো মোর ওয়ার্ডস। পিটার আর কিছু বলে না, সকলে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়। পিটার এলিজার সাথে করমর্দন করে বলল, মিস ইস্তার, আপনি যা করতে যাচ্ছেন তা পুরোপুরি আমেরিকান নাড়িয়ে দেবে, প্রস্তুত থাকুন। এলিজা মৃদু হাসলো। আই এম অলসো সরি মিস্টার অ্যালেক্স, আপনার ব্যবসা সফল মুভি হাতছাড়া হলো। পিটার গম্ভীর কণ্ঠে বলল, একজন রেপিস্টের এই দুনিয়ায় জায়গা নেই, ওর যত ভয়ঙ্কর শাস্তি হবে তত বেশি সচেতন হবে সমাজ। এলিজা চোখ নামিয়ে বলল, কতগুলো আন্ডার এজ মেয়েদের জীবন নষ্ট করেছে, কতগুলো মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমার মেয়েটাকেও। আর কথা বলতে পারে না এলিজা, তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে নোনা জল। ডিয়ানা দ্রুত উঠে সামলায় তাকে। পিটার ঈষৎ হেসে বলে, শক্ত হতে শিখুন মিস ইস্তার, মেয়ে মানুষ পারে পুরুষ সমাজকে সাহায্য করতে। আমি শক্তই আছি অ্যালেক্স, আপনাদের মতো অনেকগুলো পুরুষের কারণেই আমি শক্ত হতে পেরেছি। গুড টু হিয়ার দ্যাট। তবে মিস ইস্তার, আমি আপনাকে বলবো বাড়ি যান, রেস্ট করুন, কেননা আমি ডেমন শিওর্ড এইবারে উইন্টারে ব্লকবাস্টার মুভি অলরেডি বক্স অফিস রেকর্ড ব্রেক করে ফেলেছে। আমার মনে হয় আগামীকাল ইমার্জেন্সি ব্যাঙ্কুইট হোল্ড করা হবে, আর আপনার মতো সুন্দরী রমণীকে যদি স্ট্যান্ডিং না লাগে তাহলে তো হয় না। সো গুড নাইট মিস্টার অ্যালেক্স। নাইট। অ্যারন, তোমার কি মনে হয় না যে ডিয়ানা উইলিয়ামের সাথে এলিজা আর অ্যাশের বিয়েটা পাবলিক করা উচিত? আমার মনে হলেও কি লাভ, ওরা তো ডিভোর্স নিয়ে কামড়াকামড়ি করছে। আমার মনে হয় তোমার সকলের সাথে কথা বলা উচিত। তাই ভাবছি। শুনেছি জেইন আর সেলেনের বিয়েও অ্যানাউন্স করা হবে। আমাদেরটা সাথে করলে কেমন হয় চেরি? আর ইউ সিরিয়াস রন? 100%। কিন্তু তার আগে এলিজা আর অ্যাশারকে মিলিয়ে দেওয়া দরকার। ওদের মধ্যকার এই কাদা ছোড়াছুড়ি ভালো লাগছে না। সবচেয়ে বড় কথা, এলিজা মেন্টাল অ্যাটাচমেন্ট চায় আর অ্যাশার ফিজিক্যাল। তোমার ওর সাথে কথা বলে ওকে বোঝানো উচিত রন। ঠিক আছে, সকালে কথা বলবো। কিছু সময় থেমে চার্লট বলে উঠল, রন, জানো চেরি অর্থ কি? জানি তো, সেলুট মি চেরি। হ্যালো সুইটহার্ট। রাতের আকাশে জলজল করা নক্ষত্রের মতোই উজ্জ্বল ক্রিস্টাল স্যান্ডেলিয়ার, যার আলো প্রতিফলিত হয়ে সোনালি দীপ্তিতে ছড়িয়ে পড়েছে চারপাশ। বিশাল হলরুমে প্রবেশ করতেই চোখে পড়ে সুসজ্জিত বেড, যেন এক অনন্ত পথ, যেখানে এলিগেন্ট গাউন আর ক্লাসিক টাক্সিডোর মায়াবী আলোর ছায়া পড়ে আছে। ক্যামেরার ঝলকানি, সফট মিউজিকের সুর আর ওয়াইন গ্লাসের টুকটাক শব্দ মিলে এক সুরেলা আবহ গড়ে তুলেছে, যেন সময় কিছু মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। মঞ্চটি সাজানো হয়েছে নিখুঁত শিল্পদর্শিতায়। গোল্ড, ব্ল্যাক আর রেড ভেলভেটের ছোঁয়ায় এক রাজকীয় আবহাওয়া ফুটে উঠেছে। একপাশে লাইভ অর্কেস্ট্রার মৃদু সুর, অন্য পাশে মোমবাতির আলোয় আলোকিত সিল্কে ঢাকা টেবিল, যেখানে অপেক্ষা করছে অভিজাত অতিথিদের জন্য বিলাসী আপ্যায়ন। এখানে জমায়েত হয়েছেন তারা, যারা ক্ষমতার শিখরে। গেস্টদের মধ্যে আছে বিখ্যাত সেলিব্রিটিরা, বিজনেস টাইকুন, প্রডিউসার, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সোসাইটির উচ্চ স্তরের ব্যক্তিরা। প্রত্যেকের কথোপকথনে সৌজন্যতা আর কৌশল মিশে আছে। কেউ হাসি মুখে পরিচিতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে, কেউ বা নীরব চাহনিতে কাউকে খুঁজছে। সব মিলিয়ে এক সম্মোহনী পরিবেশ। বেশ রাত করেই ব্যানকুয়েট হলে প্রবেশ করলো এলিজা, অ্যাশার, ডিয়ানা, উইলিয়াম, অ্যাডেন আর আর্থার। ডার্ক এমেরাল্ড গ্রিন স্যাটিন গাউনে নিজেকে ফুটিয়ে তুলেছে এলিজা। পিত্তরঙের ওপর সূক্ষ্ম সিলভার এমব্রয়ডারি জল করছে নরম আলোয়। অফ শোল্ডার ডিজাইন, একদিকে হালকা ড্রেপড কাপড় নেমে আছে বাহুর উপরে, অন্যদিকে গভীর নেকলাইন তার সুনিপুণ গলার সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। কোমরের কাছে ফিটেড আর গাউনের একপাশে থাই হাই স্লিট। লম্বা ঢেউ খেলানো চুলগুলো কাঁধের একপাশে ফেলে রেখেছে সে। গলায় থাকা ডায়মন্ড নেকলেসটা জলজল করছে স্যান্ডেলিয়ারের মিহি আলোয়। চোখে স্মোকি আই মেকআপ, মোহময় অথচ তীক্ষ্ণ দৃষ্টি, যেন এক ঝলক তাকালেই মানুষকে স্তব্ধ করে দিতে পারে। ঠোঁটের ডিপ ওয়াইন রঙের লিপস্টিক, যা আরও গভীরতা এনেছে তার চেহারায়। হাতে পাতলা ডায়মন্ড ব্রেসলেট, আর অনামিকা আঙুলে তার ওয়েডিং রিং, যা হালকা আলোয় চকচক করছে। হাই হিলস, চ্যাপি সিলভার স্টিলেটাস, সব মিলিয়ে সকলের দৃষ্টি কেড়েছে তার রূপ আর পোশাক পরিচ্ছদ। এলিজার বাহুলগ্ন অ্যাশারও নিজেকে ফুটিয়ে তুলেছে কালো ট্রেইলার টাক্সিডো, পাতলা সিল্কের বোটাইয়ের আদলে। তার হালকা এলোমেলো অ্যাশ গ্রে চুলগুলো তার সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। তাদের পেছনে এলো ডিয়ানা, শাইনি সিলভার বডি, হাগিং মার্মেইড গাউন পরিধান করে, উঁচু বন
ক্যাট আই মেকআপ আর লাল লিপস্টিক ক্লাসিক হলিউড গ্ল্যামারের আদলে নিজেকে উপস্থিত করেছে। তার পাশে উইলিয়াম গাঢ় নেভি ব্লু ভেলভেট ব্লেজারে ডিয়ানার কোমরে তার হাত আলতো করে স্পর্শ করে রেখেছে। ডিয়ানার পেছনে অ্যাডেনার আর্থারে এসে দাঁড়ায়। তারা এগিয়ে আসতেই পিটার এগিয়ে গিয়ে তাদের নিয়ে ব্যাঙ্কুয়েট হলে ঢুকলো। এলিজাকে আসতে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল ইভান। সম্পূর্ণ কোলাহলের দৃষ্টি গিয়ে পড়লো এলিজার উপর। নব্য গায়িকার চোখ ঝলসে দেওয়ার মতো সৌন্দর্য সকলেরই মন কেড়েছে। ইভান এক দৃষ্টিতে চেয়ে আছে এলিজার দিকে। মনে প্রাণে আক্ষেপের রেশ বেড়ে চলেছে প্রতিনিয়ত। তার পাশে দাঁড়িয়ে থাকা রেচাল কিছুটা সন্দিহান দৃষ্টি ফেলে তার উপর। আগ বাড়িয়ে রেচাল বলল, এলিজাকে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগে, তাই না ইভান? রেচালের প্রশ্নে ঢোক গেলে ইভান। ভেতরে জমে থাকা হাহাকার তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নিজেকে মনে মনে কয়েক দফা গালমন্দ করলো সে। বিড়বিড় করে বলে, এই মেয়েটাকে আমি খেলার ছলে ডিভোর্স দিয়েছিলাম। Am I crazy or what? She's damn beautiful. Now I really regret. ইভানের চোখে অনুতাপের রেশ পেতেই বাঁকা হাসে রেচাল। ইভানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, কথা বলো ওর সাথে, কোওয়ার্কার হিসেবে অন্তত কথা বলতেই পারো, তাই না ইভান? তুমি আমাকে এসব কেন বলছো? মতলব কি তোমার? কারণ আমি তোমার থেকে মুক্তি চাই ইভান। রেচালের সোজা উত্তরে চোয়াল শক্ত করে ইভান। একা থাকলে রেচালের গায়ে ইতিমধ্যে তার হাত উঠে যেত। তাও নিজের ক্রোধ চেপে বিড়বিড় করে বলল, অনেক বেশি শখ হয়েছে না তোমার আমাকে ছেড়ে যাওয়ার? তুমি আমাকে প্রচণ্ড পরিমাণ অত্যাচার করো ইভান। তোমার মতো মানুষের সাথে থাকা কখনোই সম্ভব না। অনেক বেশি সাহস বেড়েছে তোর। বাড়ি ফিরে আমি দেখছি তোকে। রাতের শেষ ভাগে গেস্টদের অনেকেই ডান্স ফ্লোরে নেমেছে। রিদমিক মিউজিকের তালে হাসির শব্দ, টোস্টের আওয়াজ এবং সঙ্গীতের সুর একে অপরের সাথে মিশে যাচ্ছে। কেউ ধীরে ধীরে বিদায় নিচ্ছে, আবার কেউ শেষ মুহূর্ত পর্যন্ত রয়ে যাচ্ছে, যেন রাতের রহস্যময় সৌন্দর্য উপভোগ করতে। পিটার দ্রুত এলিজার কাছে এগিয়ে এসে বলল, সকালে আমাদের ফাংশন আছে। এলিজা, তোমার আর মিস্টার অ্যাশার মিলারের থাকার ব্যবস্থা এই হোটেলের দোতলায় 11 নম্বর রুমে করা হয়েছে। ওকে নিয়ে রুমে চলে যাও। সবাই এখন যার যার রুমে চলে যাও। ঠিক আছে। পিটার এলিজার হাত ধরে বলল, চলো একটু তোমার এক্স হাজবেন্ডের সাথে কথা বলে আসি। এলিজা যেতে নিলে তার কোমর শক্ত করে চেপে ধরে অ্যাশার। চোখে এক অদ্ভুত মায়া ভরা দৃষ্টি নিক্ষেপ করে তাকায় এলিজার দিকে। এলিজা ঈষৎ হেসে বলে, আই এম ইয়োরস। হাত ছেড়ে দেয় অ্যাশার। পিটার তাকে নিয়ে ইভানের কাছে যেতেই ভরকে যায় ইভান। গলা খাকড়ি দিয়ে বলে, এবার ওকে চিনতে পেরেছো? নিউ সিঙ্গার এলিজাবেথ স্টার। কথাটা বলেই হাত এগিয়ে দিয়ে মুচকি এসে বলে। এলিজা তার এক হাত বুকের উপর রেখে হালকা ঝুঁকে উত্তর করে, এলিজাবেথ এস্থার মিলার। এলিজার প্রকাশ্য ব্যবহারে হাত সরিয়ে নেয় ইভান। এলিজার হাতে জলজল করা বিয়ের আংটিটা দেখে কিছুটা ঈর্ষান্বিত হলো সে। পিটার এসে বলল। রেচাল উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমরা কোথায় থাকবো? পিটার ঠান্ডা গলায় উত্তর দিল, দোতলাতে 13 নম্বর রুম। ইভানের পছন্দ মতোই সিলেক্ট করা হয়েছে রুম। আশা করি কোনো সমস্যা হবে না। দোতলায় গিয়ে দুটি কক্ষ একে অপরের মুখোমুখি। 11 এবং 13 নম্বর রুম। বারান্দার পর্দা সরালে রুমের ভেতরটা পরিষ্কার দেখা যায়। সিঁড়ি বেয়ে দোতলায় আসলে করিডোরের ডান পাশে 11 নম্বর রুম, বাম পাশে 13 নম্বর রুম, সিঁড়ির সম্মুখে 12 নম্বর রুম। 3 রুমের মাঝে বিস্তৃত ফাঁকা জায়গা, যার ঠিক নিচে রয়েছে একটি ছোট্ট সুইমিং পুলের এলাকা। নিজেদের রুমে ফিরে গিয়ে এলিজা বিছানায় গা এলিয়ে দিল। অ্যাশার তার দুহাত টেনে বসিয়ে বলল, আগে ফ্রেশ হবে, তারপর বিছানায় যাবে। ড্রেসটা খুলে দেবে? অবশ্যই। এলিজা ড্রেস খুলে দিতেই সে গায়ে টাওয়াল পেঁচিয়ে নিল। অ্যাশার কাবার থেকে ইনট্যাক্ট নাইট গাউন বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, শাওয়ার নিয়ে এটা পড়বে কেমন? আগে আমি যাচ্ছি। মাথা নাড়িয়ে সম্মতি জানায় এলিজা। অ্যাশার শাওয়ার নিতে গেলে এলিজা বারান্দার পর্দা মেলে বারান্দায় দাঁড়িয়ে রইল। তার চারপাশে মৃদু আলো যেন শীতল কোনো পর্দার মতো অনুভূত হচ্ছে। হালকা ঠান্ডা বাতাসে এলিজা কিছুটা খোলামেলা হয়ে গেল এবং তার চোখের সামনে ঘটল এমন কিছু অপ্রীতিকর দৃশ্য যা সে কখনো কল্পনাও করেনি। ইভানের রেচালের গায়ে হাত তোলার দৃশ্য এলিজার চোখে ধরা পড়ল। দৃশ্যটি তার মধ্যে একরকম শূন্যতা, ক্ষোভ আর দুঃখের সংমিশ্রণ তৈরি করলো। সে তখনই সিদ্ধান্ত নেয় আর সময় নষ্ট না করে রুমে ফিরে যেতে হবে। রুমে ফিরে গিয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো, কিন্তু তার মনে ক্রমাগত বাজছিল ওই দৃশ্যের আওয়াজ। কিছু সময় পর অ্যাশার চুল মুছতে মুছতে রুমে ঢুকলো এবং দেখলো এলিজা কিছুটা বিভ্রান্ত ও অন্যমনস্ক হয়ে বসে আছে। কাছে এসে সে এলিজার কাঁধে হাত রাখতেই এলিজা খানিকটা ভয় পেয়ে সরে এলো। অ্যাশার হালকা হেসে বলল, হেই, ইটস মি অ্যাশ। যাও শাওয়ার নিয়ে এসো, পরে কথা হবে। যাচ্ছি। কিন্তু প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, তবুও এলিজার কোনো সারা শব্দ নেই। কিছুটা অস্বস্তি নিয়ে অ্যাশার বাথরুমের দরজা নক করলো। এলিজাবেথ?
কয়েকবার ডাকার পরেও যখন কোনো সাড়া পেল না, অ্যাশার দ্রুত দরজা ঠেলে বাথরুমে ঢুকে দেখলো এলিজা হেয়ার ড্রায়ার নিয়ে নিজের চুল শুকাচ্ছে। সাউন্ড প্রুফ হওয়ায় কোনো শব্দ আদান প্রদান হয়নি। ভাবতেই অ্যাশার হাসলো। কয়েক কদম এগিয়ে এলিজার হাত থেকে ড্রায়ার নিয়ে নিজেই এলিজার চুল শুকাতে লাগলো। এলিজা আয়নার দিকে চেয়ে অ্যাশারের চোখে চোখ রাখলো। অ্যাশার নির্বিকার নির্লিপ্ত চোখে তাকিয়েছিল, কিন্তু তার মধ্যে কিছু ছিল যা এলিজাকে বুঝতে সাহায্য করলো। এলিজার মধ্যে এক ধরনের টানাপোড়েন এবং দ্বিধা। এক মুহূর্তে এলিজা কথা বলল। ভয় পেয়েছে কোনো কারণে? অ্যাশার একটু থেমে গিয়ে বলল, স্বামী স্ত্রী বা ভালোবাসার মানুষের সাথে সবাই একান্ত ব্যক্তিগত সময় কাটায়, এটা নিয়ে এত স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই। তুমি কি করে জানলে আমি ওদের দেখে আপসেট? মেবি আই ক্যান রিড ইউ লাইক ওপেন বুক। এলিজা একটু ঠান্ডা গলায় বলল, ভুল। ইভান র্যাচেলকে মেরেছিল। হিজ এ জার্ক। পুরুষ মানুষের স্ট্যান্ডার্ড নষ্ট করে যাচ্ছে। তোমার মন খারাপ? না, কেন? কেমন যেন লাগছে তোমাকে। আমার ভালোবাসার মানুষ আমাকে পছন্দ করে না, তাই। এলিজা তাকে কথা শেষ করতে দিল না। তার আগেই ঘুরে তাকালো অ্যাশারের মুখপানে, হালকা হেসে বলল, এত কিছুর পর নিজেকে গুটিয়ে কি প্রমাণ করতে চাও অ্যাশার? ভুলে যেও না, তোমার ভুলের জন্যই আমি ভুল একজনকে বেছে নিয়েছিলাম। সে ভুলতে শুধরেও নিয়েছ। এসব বলে কি বোঝাতে চাও? ইউ স্টিল হেট মি। কথার মাঝেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। এই মুহূর্তে অপ্রত্যাশিত এক ঘটনা ঘটালো এলিজা। অ্যাশারের গাল চেপে ধরে সে নিজের অধর মিশিয়ে দিল। অ্যাশার ছিটকে সরে এলো এলিজার কাছ থেকে। সে জানে এলিজা সবটাই ঘোরের মাঝে করছে। ঠান্ডা গলায় এসে বলল, এলিজাবেথ, ইউ আর আউট অফ ইউর মাইন্ড। নো, আই এম নট। তুমি ইভানকে ভালোবাসো, আমি জানি। জানি না আমি কাকে ভালোবাসি, কিন্তু তুমি আমার হাজব্যান্ড। আর তুমি আমাকে ডিভোর্স দিতে উঠে পড়েছ। কারণ আছে অ্যাশার। এলিজা, আমি বললাম তো, কোনো খুনের শাস্তি হবে না তোমার, কোনো প্রমাণই নেই। অ্যাশার, আমি নিজেই ধরা দিব। কয়টা খুন করেছ? 8টা? আমারটা জানো? প্লিজ। নো মোর এক্সকিউজ। আর কথা বাড়ায় না অ্যাশার। এলিজাকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হয়। এলিজাকে বিছানায় শুয়ে এগিয়ে যেতে নিলে লাইট জ্বলে উঠল, আর সাথে সাথে হুড়মুড় করে পিটার আর ইভান তাদের রুমে ঢুকে পড়লো। দুজনেই বিব্রত হয়ে ঘুরে দাঁড়ালো। ইভানের চোয়াল শক্ত হয়ে গেল, ধমকে উঠে বলল। অ্যাশার চোখ লাল করে বলে উঠল, নান অফ ইয়ার বিজনেস। আই নো দ্যাট, বাট তুই আমার স্ত্রী আর আমার মাঝে কেন কথা বলছিস? হু আর ইউ? দুজনের কথাতেই পিটার কিছুটা বিরক্ত হয়ে বলল, সরি, আমরা ভুল সময় চলে এসেছি। আসলে তোমরা ঠিক আছো কিনা দেখতে এসেছিলাম। সরি অ্যাগেইন। এলিজা ঈষৎ হেসে বলল, ইটস ওকে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা যাই, সকালে দেখা হচ্ছে। নিশ্চয়ই। ঘরে ফিরে এক মুহূর্তের জন্য শান্তিতে কাটছিল না ইভানের। র্যাচেল যে ঘরে নেই সেটাও তার বোধগম্য হয়নি। ভিআইপি স্যুটে থাকা কমপ্লিমেন্টারি ওয়াইনের বোতল খুলে খুলে সাবার করতে থাকলো সে। এক অদ্ভুত জ্বালা অনুভব করছে সে। ভালোবাসা নাকি ঈর্ষা তা জানা নেই তার। দীর বিয়ের অনুষ্ঠান কোনো ক্যাথেড্রালে হবে বাবা? মৃদু গলায় প্রশ্ন করলো বাড়িতে অ্যারন। তার চোখের কোণে একটু উৎকণ্ঠা স্পষ্ট। সেন্ট্রাল ক্যাথেড্রাল কথা হয়েছে। এটা পুরো শহরের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ক্যাথেড্রাল। আমি চিয়া আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে হোক। তাহলে আমরা কি থিম নিয়ে প্ল্যানিং শুরু করব? কিছুটা থেমে বলল, বিয়ের ভেন্যু নিয়ে ইনভিটেশন কার্ড তো আগেই ডিজাইন করে রেখেছিল। চার্লট মুচকি এসে বলল, ফুলের থিম কি হবে? লুইস প্রশ্ন করলো, সেটা আমার ডিসাইড করে ভালো হয় না। ঠিক আছে। চার্লট পকেট থেকে ছোট্ট একটা ডিজাইনের ব্রোচ বের করে বলল, ছেলেদের স্যুটের সাথে এই ব্রোচগুলো মানাবে। সবাই একরকম ব্রোচ পরবে, মেয়েদের গাউনগুলো একরকমই হবে। হ্যাঁ, তা ঠিক আছে, তবে এগুলো একটু বড় হলে ভালো লাগবে। লুইস প্রসঙ্গ পাল্টে বলল, ভালো কথা চার্লেট। তোমার ভাইয়ের সাথে কথা হয়েছে। তোমার আর রনের এঙ্গেজমেন্ট খুব জলদি সেরে ফেলতে চাচ্ছি, তাই শপিংয়ে গেলে নিজেদের জন্য রিং সিলেক্ট করে নিয়ে এসো, কেমন? জি আঙ্কেল, শিওর। চার্লট মুচকি এসে বলল। অন্যদিকে, রদ্রিগো, আপনি কোথায়? ফোনে ভেসে আসলো টেইলরের গম্ভীর কণ্ঠ। বেরিয়ে এসেছি। র্যাচেল কিছুটা আতঙ্কিত গলায় বলল, ঠিক আছে, আপনি রাফায়েলের ফ্ল্যাটে চলে যান। প্ল্যান অনুযায়ী সবকিছু ঠিকঠাক চলছে। হ্যাঁ, তবে আমি চিন্তা করছি যদি পুলিশ আমার উপর সন্দেহ করে। আপনি চিঠি লিখে এসেছেন না? আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিকঠাক হবে। ফোন কেটে দিয়ে সিম বের করে টেইলর দু টুকরো করে ফেললো। জেইডের দিকে ফিরে বলল, এভরিথিং ইজ ইন ট্র্যাক। আর কোনো কিছু চিন্তা করতে হবে না, কেস তো এখন হাতে, কাজ দ্রুত শেষ হবে।
জেড হেসে বলল, তবে তোমার খেয়াল রাখতে হবে। জেড, আই ক্যান ফিল ইউর বেবিস কিক নাও। এই জেড। টেইলর খানিকটা উচ্ছ্বাস নিয়ে বলল। জেড তার চোখের মায়াময় হাসি নিয়ে বলল, আমার ছেলে হবে, দেখি নিও। তোমার মতো গোমরা মুখ না হলেই হয়। জেড ভ্রুকুচকে জিজ্ঞাসা করলো, আমি গোমরামুখ? হুম। এত ভালোবাসা দেওয়ার পরেও গোমরামুখ বললে? হাসো কতক্ষণ তুমি? যথেষ্ট হাসি। কথাটা বলেই টেইলরকে নিজের আচ্ছাদনে জড়িয়ে নিল সে। টেইলরও চোখ বুঝে মাথা রাখলো তার বক্ষে। সকালবেলার সূর্য তার সোনালি আভা ছড়িয়ে দিচ্ছে অভিজাত হোটেলের ভিআইপি রুমে। তবে কাচের জানালা ভেদ করে আসা হালকা আলোয় ঘরটায় এক ধরনের নরম উষ্ণতা তৈরি হলেও শীতের কামড় এখনো পুরোপুরি কাটেনি। রুম জুড়ে ছড়িয়ে আছে বিলাসিতার ছোঁয়া। দেয়ালে সোনালি কারুকাজ, ভারী পর্দা, দামি গালিচা আর সুবিশাল বিছানার উপর ছড়িয়ে থাকা সিল্কের চাদর। বিছানার মাঝখানে এলিজা শুয়ে আছে, তার নগ্নদেহের অধিকাংশই মোটা মখমলের চাদরে ঢাকা। শুধু খোলা চোলগুলো বিছানার উপর এলোমেলোভাবে ছড়িয়ে আছে। ঠান্ডায় তার শরীর বারবার কেঁপে উঠছে, নিঃশ্বাস ধীরস্থির, কিন্তু অস্থিরতার ছাপ স্পষ্ট। হয়তো ঘুমের ঘরে কিছু অনুভব করছে, অথবা অবচেতন আশঙ্কার আভাস লুকিয়ে আছে তার ভঙ্গিমায়। অ্যাশার নিঃশব্দে উঠে দাঁড়ালো। কালো সিল্কের নাইট গাউন গায়ে থাকলেও ঠান্ডার তীব্রতা সেও টের পাচ্ছে। জানালার কাছে গিয়ে এক মুহূর্ত দাঁড়ালো। বাইরে ঘন কুয়াশা, দূরের শহর প্রায় অদৃশ্য। ঠান্ডা বাতাস ঘরের ভেতরে সে কাঁপন ধরাচ্ছে এলিজার শরীরে। এক ঝটকায় জানালাটা বন্ধ করে দিল সে। ধাতব শব্দে ঘরের নিস্তব্ধতা খানিকটা ভেঙে দিল। ফিরে এসে এক নজর তাকালো এলিজার দিকে। স্নিগ্ধ প্রশান্ত মুখ, কিন্তু ঠোঁটের কোণে যেন এক অনির্বাচনীয় শূন্যতা খেলা করছে। তার দিকে তাকিয়ে অ্যাশারের চোখ ধীরে ধীরে কঠিন হয়ে উঠল। মনে মনে বলল, শেষবারের মতো তোমাকে পরীক্ষা করতে যাচ্ছে। একটা ভুল চালে তোমাকে হারিয়ে ফেলতে পারি আজীবনের জন্য।